Topic of today's lecture is sanitation and health. Low-cost sanitation technology, on-site sanitation systems for rural communities, and relevant materials. I shall arrange a special online class to explain the technologies to our foreign students in English. But now the lecture will continue in Bengali because most of my students are Bangladeshi students. The total contents are written in English or in pictorial form, so it should not be any problem for foreign students to follow. But please be present in the online class. Then I can explain the things you don't understand. The first thing we have to understand is sanitation. Sanitation মানে কি? আমরা উইকিপিডিয়া থেকে সংজ্ঞাটা পেয়েছি। উইকিপিডিয়াতে বলছে sanitation refers to public health conditions related to clean drinking water for adequate treatment and disposal of human excreta and sewage. অর্থাৎ স্যানিটেশনের মধ্যে কি আছে? হেলথ কন্ডিশন, আমাদের যে পানীয় জল, যে পানি খাই সেই পানি এবং যে ওয়েস্ট ওয়াটার, আমাদের হিউম্যান ওয়েস্ট আছে, সেটা ট্রিটমেন্টের সাথে যে আমাদের হেলথের কন্ডিশন, সেটার রিলেশনটাকে ব্যাখ্যা করে এটা। প্রিভেন্টিং হিউম্যান কন্ট্যাক্টস উইথ ফিসেস ইজ পার্ট অফ স্যানিটেশন, অ্যাজ ইজ হ্যান্ড ওয়াশিং উইথ সোপ। মানুষের যে মলমূত্র আছে সেটার সাথে যাতে আমাদের আবার কন্ট্যাক্টে না আসতে হয়, সেটা একটা উদ্দেশ্য, এবং আমাদের হাত ধোয়াটাও এর মধ্যে পড়ে স্যানিটেশনের মধ্যে। Sanitation systems aim to protect human health by providing a clean environment that will stop the transmissions of disease, especially through the fecal and oral route. অর্থাৎ আমাদের একটা পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখাটা স্যানিটেশনের উদ্দেশ্য, যাতে যে আমাদের রোগ জীবাণুগুলো মলমূত্র থেকে অন্য নতুন মানুষের দেহে ছড়িয়ে না পড়ে। তাহলে the central theme is health, improvement of health. এখন আমরা আমাদের যে ইমপ্রুভমেন্ট অফ হেলথের জন্য যেই কন্ডিশনগুলো বা যেই জিনিসগুলো ফুলফিল করতে হয়, তার একটা হচ্ছে ওয়াটার সাপ্লাই। কারণ আমাদের হেলথ খারাপ হওয়ার ওয়ান অফ দ্য মেজর রিজনস হচ্ছে ওয়াটার রিলেটেড ডিজিজেস। কাজেই আমাদের বেসিক আইডিয়া হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার যদি ক্লিন হয় তাহলে আমাদের হেলথ ইমপ্রুভ করবে। সেই জন্য আমরা ওয়াটার সাপ্লাইটাকে উপর কাজ করি, ওয়াটার ট্রিটমেন্ট করি। ইফ ইট ইজ ইন হাউসহোল্ড লেভেল, যদি বাসাবাড়ির লেভেলে হয়, উই বয়েল দ্য ওয়াটার অর উই ইউজ সাম ফিল্টার্স। একটা ইন্ডাস্ট্রি হলে সেখানেও ফিল্টার দিয়ে পানির সাপ্লাইটা ভালো করে উই ট্রাই টু প্রোভাইড ক্লিন ওয়াটার। যদি একটা দেশ হয়, একটা বড় পৌরসভা হয়, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করি। কিন্তু আসলে যদি শুধু পানির সাপ্লাই ঠিক করা হয়, অন্য কিছু ঠিক না করা হয়, তাহলে কিন্তু অসুখ বিসুখ কিছু ছাড়বে না, দেখা যাবে মানুষ অসুস্থ হয়েই যাচ্ছে। কাজে এর পরের যে জিনিসটা দেখা গেল যে আসলে এই অসুখগুলো ছড়াচ্ছে মাছি থেকে, অন্যান্য আমাদের প্রপার স্যানিটেশন না থাকার কারণে। অর্থাৎ আমাদের টয়লেটগুলো ঠিক নাই, আমাদের ময়লা খোলা ড্রেনে আসছে, সেখান থেকে পাখির পা দিয়ে, পোকামাকড় দিয়ে আমাদের খাবারের মধ্যে এসে ময়লা পড়তেছে, এসব কারণে হচ্ছে। কাজে একটা জায়গায় যদি একটা ইন্ডাস্ট্রিতে টয়লেট গুলো ভালো করে দেওয়া হলো, পানির ব্যবস্থা করা হলো, ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করলো, একটা বাসা হলে ড্রিঙ্কিং ওয়াটার ব্যবস্থা করলো, টয়লেট প্রতিদিন পরিষ্কার করা হচ্ছে, পরিচ্ছন্ন টয়লেট দেওয়া হলো, তারপরে দেখা যাবে যে অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ। তখন কারণ খুঁজলে দেখা যাবে কারণটা কি, সে ঠিক মতো হাত ধুচ্ছে না, সে খাবার ঢেকে রাখতেছে না, বাইরে থেকে এসে জুতা পাল্টিয়ে ঢুকতেছে না, ওই বাইরের কাপড় পরে ভিতরে ঢুকে যাচ্ছে। এই যে জিনিসটা, এটার নাম হচ্ছে হেলথ এডুকেশন অর অ্যাওয়ারনেস। এই জিনিসটা না থাকলে, যতই ওয়াটার সাপ্লাই দিই, যতই স্যানিটেশন ইমপ্রুভ করি, হেলথ এডুকেশন না থাকলে তার হেলথ ইমপ্রুভ করবে না। কাজে এই তিনটা একসাথে না থাকলে, আমি যদি অ্যাওয়ার হই কিন্তু খাওয়ার পানি পেলাম না, তখন তো খারাপ পানি খেতে হবে, ভালো টয়লেট পেলাম না, আমার ওখান থেকে এফেক্টেড হওয়ার চান্স থেকেই যাবে যতই অ্যাওয়ার হই। কাজে তিনটা একসাথে না থাকলে আমাদের হবে না। কাজে এই তিনটা মিলাই হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট অফ হেলথের সাথে, এই তিনটা একসাথে জড়িত। এখন এই তিনটার মধ্যে এই দুটোতে, ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন, এই দুটোতে কিন্তু ইঞ্জিনিয়ারদের প্রচুর কাজ আছে। কিন্তু আমাদের এই ব্যাপারটা, হেলথ এডুকেশনের ব্যাপারটাও প্রপারলি জানতে হবে। কারণ না হলে আপনি হয়তো একটা জায়গায় ওয়াটার সাপ্লাইয়ের কাজ করছেন, স্যানিটেশনের কাজ করছেন, আপনি করে দিলেন, তারপরে হেলথ ইমপ্রুভ করতেছেন, মানুষ অসুস্থ হচ্ছে, তখন কর্তৃপক্ষ আপনাকে বলবে, কি ইঞ্জিনিয়ার সাহেব, আপনাদের এইগুলো তো কাজ করছে না, মানুষ তো অসুস্থ হয়ে যাচ্ছে। তখন আপনার জানতে হবে যে আসলে এই যে অ্যাওয়ারনেস অথবা হেলথ এডুকেশন ছাড়া এই দুটো কাজ করবে না, এটা তাদেরকে বুঝিয়ে বলতে হবে নিজের পিঠ বাঁচানোর জন্য। কাজে এটা আমাদের জানতে হবে ঠিকঠাক মতো। ওকে, এবং এই ফিগারটা আমাদের বইয়ের 97 নম্বর পেজে আছে।
এখন কর্তৃপক্ষ আমাদের হেলথ ঠিক রাখার জন্য ওয়াটার সাপ্লাই প্রজেক্ট করে, এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রজেক্ট করে, এবং তারা অনেক খরচ করে। কেন করে? বা একটা বাসার আমি প্রধান হলেও আমাকে কেন এর পেছনে ইনভেস্ট করতে হবে, এটা ব্যাখ্যা করতেছি। এবং এরা সরকার আমাদের জন্য ব্যবস্থা করার জন্য আমরা কিন্তু সরকারি হাসপাতালে 10 টাকা দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারি, কম খরচে চিকিৎসা নিতে পারি। এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমরা গরু, একটা গরুর ফার্ম দিয়ে আসলে এটা ব্যাখ্যা করা যায়। একটা গরুর ফার্মে মানুষ গরু পালে কিসের জন্য? গরু পালে সেখান থেকে হয় গরুটাকে মাংসের জন্য বিক্রি করবে কোরবানির সময়, অথবা মাংসের জন্য, অথবা এখান থেকে ডেয়ারি প্রোডাক্টস বিক্রি করবে। এখানে যেমন একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবির মধ্যে দেখা যাচ্ছে এই যে একটা লোকের একটা পার্সোনাল ফার্ম, যেখানে বেশ কয়েকটা গরু দেখা যাচ্ছে। এখানে খেয়াল করলে দেখবেন মেঝেটা কিন্তু পাকা এবং ঝকঝকা পরিষ্কার। এখানে কিন্তু গরুর কোনো মলমূত্র নাই, সব ধুয়ে পরিষ্কার করে ফেলছে। এবং গরুগুলোকে সে একটা পাইপ দিয়ে পানি দিয়ে গোসল করাচ্ছে। এবং বাসার গরুর যে ঘরটা, সেটাও কিন্তু নতুন টিন দিয়ে তৈরি। এই লোক নিজে কি ধরনের ঘরে থাকে তার কোনো ঠিক নাই, তার মেঝে পাকা কিনা জানা যাচ্ছে না, কিন্তু গরুর কিন্তু যত্ন নিচ্ছে। কারণ গরু যদি একটু অসুস্থ থাকে, অপরিচ্ছন্ন থাকে, তাহলে এটার স্বাস্থ্যের উপর তার প্রভাব ফেলবে। যদি এটা দুধ উৎপাদনকারী গরু হয় তাহলে দুধের উৎপাদন কমে যাবে, যদি মাংস উৎপাদনকারী গরু হয় তাহলে মাংস উৎপাদন কমে যায়, ফলে এনার অর্থনৈতিক ক্ষতি হবে। এবং সেই অর্থনৈতিক ক্ষতিটা না হওয়ার জন্য সে কিছুটা খরচ করে তাকে ধুচ্ছে। কারণ এই যে তার যে ক্ষতিটা হবে টাকা, সে যে পরিমাণ টাকা ক্ষতি হবে এই যত্ন নিতে তার চেয়ে কম খরচেই সেই যত্নটা নেওয়া সম্ভব। সেই জন্য এটা করছে। কাজে উই আর লাইক দোজ কাউস, আমাদের যত্ন নিলে we can provide more productivity, more GDP to country. That's why the health projects are undertaken by authorities. এবং আমাদের মশারি দিচ্ছে, গরুকে ইভেন মশারির মধ্যে রাখতেছে কোনো কোনো জায়গায়, যাতে মশা মাছি আক্রমণ না করতে পারে। Let's have another example of an industry. একটা ইন্ডাস্ট্রিতে অনেক লোকজন থাকে, কর্তৃপক্ষ থাকে, লেবার থাকে। তো কোনোদিন যদি একজন লেবার অসুস্থ হয়ে পড়ে, তার ডায়রিয়া হয়েছে, সে আসলো না, তাহলে তার জন্য আমরা কি করি? সেই লেবারে সেদিনের বেতন কাটা যায়, অথবা ছুটি নিলে ছুটি নেয়। অর্থাৎ সরাসরি কিছু পরিমাণ টাকা তাকে দিতে হচ্ছে ইন দ্য ফর্ম অফ ছুটি অথবা বেতন। এবং বাকি যে কাজ, সেটা বাকিরা মিলে সেদিন কাভার করে ফেলে। কিন্তু কোনো কারণে যদি একসাথে অনেক লোক অসুস্থ হয়ে পড়ে, 100 লোক অসুস্থ হয়ে পড়ে, 100 শ্রমিক একদিন না আসে বা 200 শ্রমিক না আসে, তাহলে কি হবে? তাহলে নিয়ম অনুযায়ী তাদের সবার বেতন কাটা যাবে, অথবা তারা ছুটি নিতে বাধ্য হবে, তাই তো? কিন্তু এতগুলো লোক যদি না আসে একটা কারখানায়, তাহলে সেই কারখানার প্রোডাক্টিভিটির অবস্থা খুব 12টা বেজে যাবে। তারা কিন্তু তখন যে ক্লায়েন্টের যে ডিমান্ড, যে ডেডলাইন গুলো তাদের মিট করতে হয় একটা জিনিস বানিয়ে মার্কেটে সাপ্লাই দেওয়ার জন্য, ক্লায়েন্টকে সেটা মিট করতে পারবে না। শিপমেন্ট মিস করা মানে কি? তাদের ব্যবসা পড়তির দিকে, তারা পরবর্তী অর্ডার হারাবে, এবং তাদের অর্থনীতি যে কয়েকজনের বেতন কাটবে সেটা দিয়ে যে ক্ষতি হবে তার 1% হয়তো মেকআপ হবে না। তাহলে এটার বিকল্প ব্যবস্থা কি হতে পারে? বিকল্প ব্যবস্থা হতে পারে যে যারা অসুস্থ হয়ে পড়ছে তাদের বদলে আরো কিছু লোক সেদিনের জন্য খুচরা নিয়ে আসে। কিন্তু অতগুলো লোক একসাথে কোথায় পাবে? এটা যেমন একটা প্রশ্ন। এবং ওই স্কিল, যে ওই কারখানায় কোথায় কোন জিনিসটা আছে, তার যে ওয়ার্কার, যে এখানে শ্রমিক, সে যেটা জানে, অন্যরা কিন্তু জানে না। 200 জনের মধ্যে 2 জন যদি নতুন হয় সেটা মানিয়ে নেওয়া যায়, কিন্তু 100 জন যদি নতুন হয় 200 জনের মধ্যে, ওয়ার্কারের মধ্যে, তাহলে কিন্তু এটা আসলে হ্যাফাজার্ড, একটা কেওয়াস সৃষ্টি করবে উল্টা। 100 জনে যা কাজ করতো বরঞ্চ তার চেয়েও খারাপ হবে। কাজেই আমার যাতে দক্ষ লোকগুলো অসুস্থ হয়ে না পড়ে, সেটার ব্যবস্থা করলে সেটা যদি কম খরচে করা সম্ভব এই ক্ষতির চেয়ে, তাহলে কিন্তু সেটাই লাভজনক। তাহলে আমাদের কেন এই সমস্যাটা হচ্ছে, সেটা যদি হয় ওয়াটারের জন্য হচ্ছে, তাহলে আমাদের সেই পানিটাকে ঠিক করাইটাই হচ্ছে একটা সলিউশন হতে পারে। এবং খুব কম খরচেই হয়তো একটা ইন্ডাস্ট্রির মধ্যে পরিষ্কার পানি, ক্লিনিং এর ব্যবস্থা এবং ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা সম্ভব। এবং প্রয়োজন হলে, যদি এরকম অসুখ বিসুখের সম্ভাবনা থাকে, হোয়াই নট, যে লেবারদের বললাম যে আপনারা বোতল ভর্তি করে বাসায়ও পানি নিয়ে যান, বা আপনারা যেখানে থাকেন লেবার সেরে সেখানে এই পরিষ্কার পানির ব্যবস্থা করা হোক। তাহলে কিন্তু তারা এরকম অসুস্থ হবে না। একসাথে 100 জন বা এরকম সব ওয়ার্কফোর্স একসাথে অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং তাদের জন্য যদি এরকম পরিচ্ছন্ন পানি এবং তাদের হাইজিনের ব্যবস্থা এবং তাদের যদি অ্যাওয়ারনেসের ব্যবস্থা করা হয়, তাতে খরচ অনেক কম হবে। যে পরিমাণ ক্ষতি এবং যে ক্ষতিটা হওয়ার একটা আশঙ্কা ছিল সেটা হবে না। অর্থাৎ এই সামান্য খরচটুকু এই কোম্পানির জন্য একটা ইন্স্যুরেন্সের মতো কাজ করবে, যাতে ওই ধরনের ক্ষতি বা ক্ষয়ক্ষতি আঘাত না আসে।
ফলে তাদের প্রোডাক্টিভিটি বাড়তে থাকবে। এবং এই ঠিক একই কারণে কিন্তু সরকার আমাদের পিছনে খরচ করে আমাদের এই কম খরচে চিকিৎসার সুযোগ করে দিচ্ছে, কারণ যদি অসুস্থ হয়ে পড়ে জিডিপি কমে যাবে, আর জিডিপি কমে যাওয়া মানে তো সরকারের ইনকাম কমে যাওয়া, তাই না? আবার পরিবারের ক্ষেত্রেও কিন্তু পরিবারের কর্তার এই কাজটা করা উচিত। কারণ কি, যদি একজন অসুস্থ হয়ে যায় তার পিছনে চিকিৎসার পিছনে যে খরচ তো আছেই, প্লাস সে অসুস্থ থাকলে তার পিছনে আরেকজনকে এঙ্গেজ থাকতে হবে এবং পরিবেশটা খারাপ হবে, মানুষজন রেস্ট নিতে পারবে না, তাই না? সেই জন্যই তার পিছনে খরচ করে। সুস্থতাটা বেশি জরুরি, এটা কম খরচে করা সম্ভব। তাহলে জানা গেল এইগুলো কনভিন্স করার জন্য, মানুষ আপনার অথরিটিকে কনভিন্স করার জন্য যে কেন খরচ করবে, এইটা আপনার জানা দরকার। এখন দেখা যাক যে কেন স্যানিটেশন না থাকলে আমাদের স্বাস্থ্যগত সমস্যা হতে পারে, অথবা কি কি রুটে কি কি ভাবে আমাদের অসুস্থ হতে পারে। এটা জানা দরকার, কারণ আমাদেরকে অন্যকে কনভিন্স করতে হলে এই নলেজটা আমাদের থাকতে হবে। আমাদের সাধারণত এক্সক্রিটা বা মলমূত্র থেকে একজন নতুন মানুষ যদি অসুস্থ হয়, তাহলে 4টা রুটের যে কোনো একটা রুট দিয়ে সে অসুস্থ হবে, মানে এই জীবাণুটা তার শরীরে যাবে। এই 4টা রুট কি? পানি, ওয়াটার, হ্যান্ডস, ইনসেক্ট অ্যান্ড সয়েল। এনি 4 রুটস ক্যান ইনফেক্ট ইউ from excreta of a ill person. First root, water. আমাদের যদি একটা সরাসরি কারো টয়লেটের যে বর্জ্যটা সেটা যদি পানিতে যায়, যেমন খালের মধ্যে পড়ে, ঝুলানো টয়লেট থেকে, হ্যাঙ্গিং টয়লেট আছে অনেক জায়গায়, সরাসরি টুপটুপ করে খালের মধ্যে ময়লাটা পড়তেছে, সেই পানি যদি কেউ সরাসরি ব্যবহার করে, সেটা দিয়ে রান্না করে, সেটা দিয়ে ডুব দিয়ে কুলি করে, হ্যাঁ, তাহলে কিন্তু সে অসুস্থ হওয়া কেউ রক্ষা করতে পারবে না তাকে। কাজেই আমাদের দরকার কি? স্যানিটারি ল্যাট্রিন। স্যানিটারি ল্যাট্রিনের একটা প্রধান কাজই হচ্ছে যাতে পানিতে তার ময়লাটা সরাসরি পানিতে চলে না যায়, সেটা ঠেকানো। যে স্যানিটারি ল্যাট্রিন এটা একটা বৈশিষ্ট্য, পানি বের হতে দেয় না। কিন্তু পানি শুধু একটা সোর্স বন্ধ করলে তো আর পানি পুরোপুরি বিশুদ্ধ হবে না, পানির মধ্যে আরো জীবাণু থাকতে পারে, বিভিন্ন সোর্স থেকে, অ্যানিমেল থেকে আসতে পারে। কাজে সেই পানিটাকেও ট্রিটমেন্ট করার দরকার হবে, যে ব্যবহার করার আগে, যাতে হয় টিউবওয়েলের পানি ব্যবহার করতে হবে, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার, যেটা সাধারণত এইসব জীবাণুমুক্ত থাকে, অথবা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। কাজে দেখেন, স্যানিটারি ল্যাট্রিন, স্যানিটেশন এবং ওয়াটার ট্রিটমেন্ট দুইটাই আমাদের দরকার। পরিচ্ছন্ন পানি দিয়ে আমাদের খাদ্য বানাতে হবে, খাদ্য ধুতে হবে, এবং সরাসরি ড্রিঙ্কিং এর জন্য তো বলাই বাহুল্য যে এটা পরিষ্কার পানি লাগবে। সেকেন্ড রুট অফ ডিজিজ ট্রান্সমিশন ইজ হ্যান্ডস, অর্থাৎ হাতের মাধ্যমে জীবাণুগুলো আমাদের খাদ্যে অথবা আমাদের শরীরের মুখে চলে আসতে পারে হাত থেকে আমাদের, কারণ আমরা হাত দিয়ে প্রচুর কাজ করি। এক হচ্ছে টয়লেট থেকে বের হওয়ার সময়ও তো আমাদের হাতটা ব্যবহার করি আমরা সাধারণত, সেই হাতটা পরিষ্কার করতে হবে সাবান দিয়ে, তাই না? এখন এটা স্যানিটারি টয়লেট থাকলে হবে না, এটা আমাদেরকে সচেতন ভাবে এটা পরিষ্কার করতে হবে। এছাড়া হাত দিয়ে আমরা প্রচুর কাজ করি, বিভিন্ন জিনিস ধরি, হাত দিয়ে ছাড়া তো কাজ করার ক্ষতি নেই। আমরা কম্পিউটার যখন টাইপ করি তখন হাত ইউজ করতেছি, যখন কোনো কিছু রান্না করি বা কোনো কিছু কাটি, বা এক জায়গা থেকে জিনিস নিয়ে অন্য জায়গায় নিয়ে যায়, চিঠি লিখি, সবসময় হাত ব্যবহার হয়। যদি কোনো বিষাক্ত জিনিস আমাদের ধরতে হয় তাহলে হাতে গ্লাভস পরবো, অথবা যদি আমাদের কাজ করার পরে খাদ্যদ্রব্য ধরতে হয় তার আগে হাতটা ধুয়ে নেব পরিষ্কার ভাবে, হাতের নখ ছোট রাখবো। এই যে জিনিসগুলো, এটার নাম কি? পার্সোনাল হাইজিন। এবং এই জিনিসটা থাকলেই হাত থেকে যে জীবাণুটা আমাদের হাতে লেগে যাচ্ছে, কম্পিউটার কিবোর্ডেও প্রচুর জীবাণু থাকে, হ্যাঁ, এই হাত থেকে, মোবাইলেও, ফোনেও জীবাণু থাকে, এইগুলো হাতে আসবে। সেই হাত থেকে যাতে মুখে, শরীরে অথবা ফুডে না যায়, সেই জন্য হাত আমাদের পার্সোনাল হাইজিন প্র্যাকটিস করতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে, নখ কাটতে হবে ইত্যাদি। থার্ড রুট হচ্ছে ইনসেক্টস, অর্থাৎ পোকামাকড় টয়লেটে বসবে, সেখান থেকে উড়ে এসে খাবারে বসবে এবং তার পা দিয়ে ময়লা চলে আসবে। এটা আমরা ছোটকাল থেকে রেডিও টিভিতে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। কাজেই আমাদের স্যানিটারি টয়লেট এমন হতে হবে সেখান থেকে যেমন পানিতে যায় না, সেখানে কোনো পোকামাকড় বসতে পারবে না, অর্থাৎ পোকামাকড় যদি থাকে ওই ভিতরেই থাকবে, এটা বের হতে পারবে না, বা বাইরের পোকামাকড় কখনো ভিতরে গিয়ে আবার বাইরে আসতে পারবে না, এরকম সিস্টেম হতে হবে। সেটার নাম হচ্ছে স্যানিটারি ল্যাট্রিন। এছাড়া পোকামাকড় বিভিন্ন জায়গা থেকে আরো ময়লা নিয়ে এসে খাদ্যে বসতে পারে, সেই জন্য কি করতে হবে? আমাদের খাদ্য ঢেকে রাখতে হবে, খাদ্য পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে, হ্যাঁ, সেটাকে প্রোটেকশনে রাখতে হবে। সেটার নাম হচ্ছে ফুড স্যানিটেশন। ঠিক আছে? কাজে ফুড স্যানিটেশন করলে আমাদের ইনসেক্ট থেকে আমাদের পলিউশন, যে জীবাণু আসার যে সম্ভাবনাটা, সেটা বন্ধ করা সম্ভব। তার মানে এটা পার্ট অফ অ্যাওয়ারনেস। ওয়াটার সাপ্লাই ছিল এবং ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট ছিল, এবং এটা হচ্ছে পার্সোনাল হাইজিন অ্যাওয়ারনেস বা হেলথ এডুকেশন, এটাও অ্যাওয়ারনেস, ফুড স্যানিটেশন। ফোর্থ যে রুটটা, সেটা হচ্ছে সয়েল, অর্থাৎ আমরা যদি খোলা জায়গায় কেউ টয়লেট করে, সেখান থেকে মানুষের পায়ে পায়ে, অথবা সেখান থেকে একটা প্রাণী, একটা মুরগি ওর উপর দিয়ে হেঁটে চলে আসছে, একটা গরু হেঁটে চলে আসছে, অথবা একটা পাখি বসছিল ওখান থেকে চলে আসছে, সেটা এসে আমাদের বারান্দার রেলিং এ বসলো, অথবা মেঝেতে একটু বসে হেঁটে চলে গেল, সেই মেঝে দিয়ে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে গেল, অথবা আমি সেখান থেকে কিছু কাজ করলাম, সেখান থেকে আমার অজান্তেই আমার শরীরে, আমার হাতে, আমার খাবারে
ময়লা চলে আসতে পারে, জীবাণু চলে আসতে পারে। কাজে এটা যাতে না হয়, তাহলে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা বন্ধ করার জন্য স্যানিটারি ল্যাট্রিন একটা সলিউশন, যাতে সব জায়গায় না করে একটা নির্দিষ্ট জায়গায় করে যেখান থেকে অন্য কিছু ময়লাগুলো আসবে না। দ্বিতীয়ত হচ্ছে পায়ে পায়ে যাতে না আসে, সেই জন্য আমাদের কি করতে হবে, ফুটওয়্যার ইউজ করতে হবে, যাতে পায়ের মধ্যে দিয়ে ময়লাটা আমার শরীরে প্রবেশ না করে। কারণ মাটির সাথে আমাদের টাচ করার ওয়ান অফ দ্য মেইন ইন্টারফেস হচ্ছে পায়ের তলাটা, আমরা হেঁটে বেড়াই সাধারণত। কাজেই ফুটওয়্যার ইউজ করলে এখান থেকে অনেকটাই রক্ষা করা যাবে। দ্বিতীয় যে জিনিসটা, সয়েল থেকে তো আমাদের খাদ্য টাদ্য সবই মাটিতে হয়, কাজে সেখান থেকে যাতে অন্য কোনো এই ধরনের টয়লেটের মানে এক্সক্রিটা না আসে, সেজন্য ফুড স্যানিটেশন, অর্থাৎ খাদ্যবস্তুটাকে যে তরি তরকারি যাই আসুক সেগুলোকে ধুয়ে নিতে হবে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে, তারপর খাদ্য প্রস্তুত করতে হবে। তাহলে এই যে 4টা রুট, এই 4টা রুট আমাদের ভালোভাবে জানলে কোন কোন জায়গায় আমাদের আসলে চেক দিতে হবে, আগে দিতে হবে, কিভাবে করতে হবে বোঝা যাচ্ছে। এবং কাউকে বুঝিয়ে বলার জন্য এটা আমাদের জানা দরকার যে আমাদের স্যানিটারি টয়লেটও লাগবে, ওয়াটার সাপ্লাইও লাগবে, এবং আমাদের অ্যাওয়ারনেসটাও লাগবে। যে কোনো একটা, যদি আমি স্যানিটারি টয়লেট ইউজ করলাম, ওয়াটার ট্রিটমেন্ট ইউজ করলাম, তারপরে হচ্ছে না, তার মানে কি আপনার পার্সোনাল হাইজিনের সমস্যার কারণে জীবাণু চলে যাচ্ছে, ইনসেক্ট থেকে চলে যাচ্ছে, এবং সয়েল থেকেও চলে যাচ্ছে। কাজে নিজের পিঠ বাঁচানোর জন্য এই বিদ্যা আমার জানতে হবে। এই ফিগারটা আমাদের বইয়ের 101 নম্বর পেজে আছে। এছাড়া মানুষজন কিন্তু ভয় না পেলে কখনো কোনো কাজ করে না। এটা একটা ভীতিকর অবস্থা, যে আমি যদি অসুস্থ হয়ে পড়ি, এটা কিন্তু আসলে ভয়ের বিষয়, এবং মানুষকে সেই ভয়টা দেখাতে হবে, নাহলে তারা রিয়েলাইজ করবে না এর পিছনে কেন তারা খরচ করবে, এবং আপনিও আপনার রুজি হারাবেন। কাজে আপনাকে কিছু জীবাণুর নাম জানতে হবে এবং জীবাণু সংক্রান্ত কিছু জিনিসপত্র জানতে হবে, যেটা বইয়ের 98 এবং 99 পাতায় আছে। 99 পাতায় বেশ কিছু পানিজনিত রোগের নামটাম আছে, এগুলো শিখে রাখেন নিজের এই রুটি রুজির জন্য। এবং এই যে প্যাথোজেন, যে জীবাণু, সেটার 3টা বৈশিষ্ট্যের কথা 98 নম্বর পেজে বলা আছে। একটা হচ্ছে ল্যাটেন্সি, অর্থাৎ এটা নিষ্ক্রিয় হতে কয়দিন লাগে, মানে মানুষকে অন্যকে ক্ষতি করার যে ক্ষমতা সেটা কতদিনে নষ্ট হয়। পারসিস্টেন্স, মানে এটা মারা যায় কতদিনে। আর মাল্টিপ্লিকেশনটা কত দ্রুত বংশবৃদ্ধি করতে পারে, সেই অনুযায়ী আমাদের ব্যবস্থাগুলো নিতে হবে। কাজে এই 3টা টার্ম একটু জেনে রাখা ভালো, এবং এর মানেগুলোকে জেনে রাখা ভালো, এবং অসুখ বিসুখের নামগুলো একটু জেনে রাখা ভালো, মানুষকে ভয় দেখানোর জন্য বেসিক্যালি। হ্যাঁ, নেক্সট ফার্দার যাওয়ার আগে এই ছবিটা একটু দেখি। এই ছবিটা 1912 সালের নভেম্বর মাসে তোলা। এটা ভাসানটেক নামে একটা বড় বস্তি আছে ঢাকায়, সেখানকার ছবি। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এটা একটা টয়লেটের পেছন সাইড, এই যে ইয়েলো, এবং এই পাশে আরেকটা টয়লেট আছে। দেখেন যে এখানে রিংটা দেখে বোঝা যাচ্ছে এখানে আরেকটা বাসা টয়লেট আছে, গা ঘাসে ঘেসে অনেক বাসা এখানে, এবং এখানে একটা টয়লেট আছে। এটা একটা পাকা টয়লেট, ভিতর থেকে ঝকঝকা পাকা প্যান বসানো। কিন্তু এটা কি স্যানিটারি টয়লেট? এটা এই দুটোর কথা বাদ দিলাম, এটা কি স্যানিটারি টয়লেট? কি মনে হয়? এখান থেকে টয়লেট থেকে যে ময়লাটা এটা ড্রামে আসতেছে, কিন্তু সেই রিং থেকে কিন্তু এই ফাঁক ফোকর দিয়ে আমরা স্পষ্ট দেখা যাচ্ছে যে এই যে পানি দূষণ হচ্ছে, তাই না? তাহলে প্রথম যে স্যানিটারি টয়লেটের কাজ ছিল যে পানি যাতে দূষণ না হয়, সেটা কিন্তু এখানে হচ্ছে। এখানে পাকা টয়লেট মানে স্যানিটারি টয়লেট না। এখান থেকে পানি দূষণ হচ্ছে, এখান থেকে পোকামাকড় বসে ভিতরে চলে যেতে পারে, খাবারের উপর বসতে পারে, এবং এখান থেকে পায়ে পায়েও ময়লা যেতে পারে, তাই না? এখান থেকে একটা মুরগি হেঁটে গেল, যেখান দিয়ে তার উপর দিয়ে আপনি হেঁটে গেলেন, তার উপর দিয়ে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে গেল, জীবাণু কিন্তু চলে যাবে। কাজেই পাকা টয়লেট মানে স্যানিটারি টয়লেট না। মাথায় রাখেন স্যানিটারি মানে কি, এটা কি কি রক্ষা করবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে।